আচ্ছা, এখন ডেসক্রিপশন আমরা দিয়ে দিলাম। এরপরে কি বাই ডিফল্ট আমরা দেখতেছি এখানে প্রত্যেকটা ইন্টারফেস কি শাটডাউন থাকতেছে, এটাকে আমরা নো শাটডাউন করে নেব। নো শাটডাউন, শাটডাউন ফুল না লিখলেও শুধু SHUT লিখলেও আমার কাজ করবে। তারপরে যদি ট্যাব দেন ফুল কমান্ডটা চলে আসবে। দেন এন্টার দিলাম, নো শাটডাউন হয়ে গেল, আমার এখন পোর্টটা রানিং অবস্থায় আছে। এখন এটাতে আমরা একটা কথা মানে আমি জানতেছি যে এই জায়গায় এনাবল দিলে এনাবল আসবে, এই জায়গায় এনাবলই চাপতে হবে, কিন্তু মাঝে মাঝে আসে না, মানে কিছু কোড এরকম আসে না, এখন ফুল লিখতে হয় না, কোনো ফুল লিখতে হয় কি আমি বলি, লাইক ধরেন এনাবল EN দিলেন, কিন্তু EN এর এইখানে অ্যানালগও আছে, সেম লোকেশনে অ্যানালগও আছে, তারপরে EN অ্যানালগ না, EN দিয়েই মনে করেন আরও 3-4টা ওয়ার্ড আছে, মানে শুধু EN লিখলে সে কাকে আইডেন্টিফাই করবে। এই জন্য কি EN এর পরে অ্যাটলিস্ট 3 ক্যারেক্টার পর্যন্ত যখন মিলবে এবং দেখে যদি যে না সে ইউনিক এই একটা ওয়ার্ডই আছে, যে 3 ক্যারেক্টার পর্যন্ত ম্যাচ করছে, যে এই 3 ক্যারেক্টার সেম অন্য কোনো ওয়ার্ডের সাথে ম্যাচ করছে না, তখন সে ওইটা চলে আসবে। লেখা আছে EN DL তারপরে এনাবল আসে না, না ওই EN লিখলে পরেও দেখা যাচ্ছে যে EN এইটা ম্যাচ করছে হয়তো বা 3টা ওয়ার্ডে, তখন সে কাকে শো করবে, এই জন্য তখন শো করবে না, তখন আপনাকে আরেকটা ওয়ার্ড পর্যন্ত যেতে হবে, তখন পর্যন্ত সে ম্যাচ করে দেখবে। রাইট, ঠিক আছে। এবারে আমি না ওই ট্যাবের কথাই বলতেছি, লাইক ধরেন দেখা যাচ্ছে যে এখানে আপনার ধরেন 3টা ওয়ার্ড, ওই তো হোয়াট চিহ্ন দিলে পরে আপনার ওই দেখা যাচ্ছে যে ওই EN এর সাথে ম্যাচ করে যে ওয়ার্ডগুলো সবগুলো চলে আসবে, বা আপনার ওইখানে সব কমান্ডগুলো চলে আসবে, এর মধ্যে থেকে আপনি খুঁজে নিতে পারবেন। এখন কি এখানে আমরা IP বসাবো, যেমন আমাদের একটা IP বসাই 202.168.160.241 এটা হচ্ছে গিয়া আপনাদের মাইক্রোটিক রাউটারকে আমরা স্ল্যাশ দিয়ে করি, যেমন একটা IP দিয়ে সাবনেট মাস্কটাকে স্ল্যাশ দিয়ে দেই, ইভেন জুনিপারেও স্ল্যাশ দিয়ে, কিন্তু সিসকোতে আপনি কি আইপিটা দেওয়ার পরে সাবনেট মাস্কটা এভাবে আলাদা করে লিখতে হবে, IP অ্যাড্রেসটা দিয়ে দিলাম। এখন আমরা তো এটা তো হচ্ছে আমার কি ওয়ান ইন্টারফেস, এখন এখানে আমার কি একটা নেট কনফিগার করতে হবে, IP নেট আউটসাইড দিয়ে দিলাম আমরা। আউটসাইডে কি হইল দাদা? মানে সে ইনসাইডে যারা যারা আছে এদেরকে কি বাইরে নেট করে দিবে। গিগাবিট ইথারনেট, এখন কোনটা দিব আমরা, প্রথমটা ছিল 0/1, এইটা হবে আমাদের ল্যান। হ্যাঁ, না নেটের শুধুমাত্র ওই একটা কমান্ড দিলাম আর কি, যে ইন্টারফেসের উপরে যেটা দিতে হবে আর কি, ডেসক্রিপশন ল্যান, যে ইন্টারফেসে আমরা ওয়ানের আইপিটা বসাইছি ওই ইন্টারফেসের মধ্যে নেটের একটা কনফিগারেশন আছে, সেটা হচ্ছে যে IP নেট আউটসাইড। এটা না দিলে কি হবে না? এটা না দিলে কাজ করবে না, আউটসাইড দিতে হবে তাহলে আইপি নেট দিয়ে দেন যে এটা থেকে এটাতে করবে, তারপর ইন্টারফেসে দিতে হবে, ইন্টারফেসে দিতে হবে। এরপরে হচ্ছে আমাদের এখানে একটা IP বসাই আমি 192.168.1.1। এখানে তো ল্যান্ড মানে ডিসক্রিপশন সিনার একটা ল্যান্ড না, রাইট, ডেসক্রিপশনে পুরোটাই দেখতে পারবেন পরে, ওইখানে আমার জন্য সুবিধা হবে। হ্যাঁ, আমরা ল্যানে ইন্টারফেসটা দিলাম, IP নেট ইনসাইড দিয়ে দিলাম, ওকে। এরপরে আমরা বের হয়ে যাই, এরপরে আমরা সেভ করবো এখানে WR দিয়েও সেভ করতে পারি, অথবা কপি রান স্টার্ট, WR দিলেও আমার সেভ হচ্ছে, কপি রান স্টার্ট, দুটোতে আমার সেভের কাজ করছে। এখন আমরা দেখি যা যা করছে, শো রান দিয়ে ট্যাব দিলেই পুরো কমান্ডটা চলে আসবে। এই যে আমরা কি কি কাজ করছি দেখি, এই যে ইন্টারফেস গিগাবিট ইথারনেট, ডেসক্রিপশন অগ্নি 1, IP অ্যাড্রেসটা আসলো, IP নেট আউটসাইড, স্পিড অটো, প্রত্যেকটা ইন্টারফেসে কিন্তু শাটডাউন কথাটা ছিল, আমার এখানে কিন্তু এখন শাটডাউন কমান্ডটা নাই, তার মানে এটা এখন রানিং আছে। দেন ইথারনেট 0/1, এটাও ল্যানের আসলো আমার। এখন হচ্ছে আমাদের একটা DNS কনফিগার করতে হবে,
রাউটারে ডিএনএস আইপি নেম সার্ভার 8.8.8 আইপি ডিএনএস তারপর দিতে হবে না আইপি নেম সার্ভার নিমের পরে কিছু আছে ভাই? নেম হাইফেন সার্ভার। এই কমান্ডে কিন্তু কাজ করছে আইপি ডিএনএস হুম এই কমান্ডে কিন্তু কাজ করছে আইপি ডিএনএস না এটা কাজ করে না না। সরাসরি এখান থেকে শুধু আইপি নেম সার্ভার সমস্যা নেই, যেগুলো বুঝতে পারবেন না এটা স্ক্রিন রেকর্ডার দেওয়া আছে তো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। আর এখানে নেম সার্ভারগুলো দেওয়ার জন্য আপনি যদি মাল্টিপল নেম সার্ভার দেওয়ার দরকার হয় তখন কি করবেন, একটা দিয়ে স্পেস দিয়ে আরেকটা দিবেন, স্পেস দিয়ে আরেকটা লিখবেন। একটা বাটন দেওয়া যাবে বুঝতে Secret. হুম। ওই common ইয়েটা খুব বড় করে দেন। কোনটা? সাইজ বড় হবে না। আচ্ছা এইটাতে আপনার প্যাকেট হিসেবে এখানে ডিএনএসটা লিখছে না, মাল্টিপল ডিএনএসটা, কিন্তু আপনারা রিয়েল যেটাতে কাজ করবেন ওটাতে আপনার এই একটা ডিএনএস দেওয়ার পরে স্পেস দিয়ে আরেকটা ডিএনএস নিবে, মাল্টিপল নিবে মাল্টিপলটা নিবে। I think পরে করেন। এখানে একটাই নিচ্ছে শুধু, সিঙ্গেল করে কি এখানে আপনি অন্য আরেকটা দিলে তখন এটার সাথে রিপ্লেস হয়ে যাবে। 8.8. এই যে দেখেন, এই যে নেম সার্ভার একটাই নিচ্ছে, কিন্তু আমরা রিয়েল ফিল্ডে যেটাতে কাজ করবেন ওটাতে মাল্টিপলটা নেবে। এখন হচ্ছে আমরা ডিএসসিপিটা কনফিগার করি, আইপি ডিএসসিপি। রাউট দেওয়া লাগবে। হুম রাউট হ্যাঁ রাউট দেওয়া লাগবে, ঠিক আছে। ওটা পরে করবো আমরা। আইপি ডিএসসিপি পুল, এখানে ট্যাব দিলে চলে আসবে। পুলের নামটা কি দিব? আমার নামে যাবে। তাই ল্যান পুল দিয়ে দিই। এখন এখানে কি বলছে, ডিফল্ট রাউটার। ডিফল্ট রাউটার হচ্ছে ডিফল্ট গেটওয়ে যে লোকাল ল্যানে। ডিফল্ট রাউটার ডিএনএস সার্ভার আইপিটিসি পুনরায় সরাসরি কমান্ড দিলে হবে ডিফল্ট রাউটার কোনটা এই কমান্ডটা না দিয়ে সরাসরি কমান্ড দিলে হবে কোনটা এই আইপি ডিএসসিপি পুল হ্যাঁ না এই ডিফল্ট রাউটার, তারপরে নেম সার্ভার, নেটওয়ার্ক, এগুলো সবই আসবে আপনার এই ডিএসসিপির পুলের ভিতরে। ডিএসসি এখন আপনারা প্রথম একটা ডিএসসিপি যখন সেট আপ করেন ওর মধ্যে কি নেটওয়ার্ক দেন না, ডিএনএস দেন না, কারণ মেইন কনফিগারেশনটা কি ডিএসসিপিটা করতেছেন। তো এটাতেও আপনার এটা শুরুটা হয় ডিএসসিপি পুল, কিন্তু ডিএসসিপি পুল দিলেই পুরো কনফিগারেশনটা ডিএসসিপির মধ্যে চলে যায়। এরপর ডিএসসিপির মধ্যে কি কি আপনার দিতে হয়, ডিফল্ট গেটওয়ে দিতে হয়, ডিএনএস সার্ভার দিতে হয়, তারপরে নেটওয়ার্কটা বলে দিতে হয় আপনাকে। ডিএনএস সার্ভার কি 8.8.8.8 দেখি এখানে নেই, না এখানে নেই। আচ্ছা যাই এখানে আমরা সিঙ্গেলই দিয়ে দিই, নেম সার্ভার দিলাম, নেটওয়ার্ক, এরপরে আর কি আছে এখানে, আর কিছু নেই। আর একটা জিনিস আমার আছে, সেটা হচ্ছে অনেক সময় আছে না আমাদের যে ডিএসসিপির পুলের বাইরে আমার কিছু আইপি থাকে, যেমন আমরা মাইক্রোডিকে করি যে 1 থেকে 10 পর্যন্ত আমরা স্ট্যাটিক রাখবো, এরপরের থেকে আমার পুলে চলে আসবে। ওইটা হচ্ছে আইপি ডিএসসিপি এক্সক্লুড অ্যাড্রেস, মানে ডিএসসিপির ওই পুলের বাইরে যেগুলো থাকবে সেটা হচ্ছে
192.168.1.1 থেকে 10, ও না সরি ওইভাবে 10 নিবে না, স্পেস দিয়ে বাকিটা দিতে হবে। ব্যাস। আমি যদি এক নম্বরে না দিই স্পেসিফিক দিতে চাই, হ্যাঁ 1 দিলাম, হ্যাঁ 2 থেকে 250 পর্যন্ত থাকবে। হ্যাঁ, তারপরে মাঝখান থেকে আবার আর একটা থাকবে এরকম, না, তাই না? 1 এক্সক্লুডেড, কারণ ওটা তো গেটওয়ে। হুম 2 থেকে 250 পর্যন্ত পাবে, 251 থেকে 254 পর্যন্ত এক্সক্লুড থাকবে। তখন কি আমি কমা দিয়ে দেবো? না, ওই তখন আপনি জাস্ট এই স্পেস দিয়ে দিবেন, মানে সিঙ্গেলিও আপনি দিতে পারেন, যে যেমন এই আপনার এখন দেখেন, পেন্সিলের সে রেঞ্জটা ধরে নেয় না 1 থেকে 10। হ্যাঁ তখন সে 10 পর্যন্ত নিয়ে নেবে। এই যে আইপি ডিএসসিপি এক্সক্লুড অ্যাড্রেস 1 থেকে 1.1 থেকে 1.10 পর্যন্ত সে নিয়ে নেবে। কিন্তু আপনি যেটা বলছেন যে সিঙ্গেল করতে চাচ্ছেন, সিঙ্গেল না, তাহলে 1 গেটওয়ে, 1 ডিফল্ট, 2 থেকে 250 থাকবে হচ্ছে ডিএসসিপি পুলের মধ্যে, আর 251 থেকে 254 টা এক্সক্লুডেড থাকবে। হ্যাঁ হ্যাঁ, সেটা তো করা যাবে। এই ক্ষেত্রে তখন আপনার জাস্ট ওই ডিএসসিপি পুল থেকে আপনার তখন ইয়া দিয়ে দিবেন, তখন ওই যে ওই 1.1 যেখানে আমরা দিচ্ছি ওখানে 1.1 না দিয়ে 250 থেকে 254, কারণ এই 1.1 যে আমার গেটওয়ে সেই জন্য বাধ্যতামূলক এটা না দিলেও কাজ করবে, কারণ সে তো ডিফল্ট গেটওয়েই এটা নিচ্ছে। ঠিক আছে, এখন আমাদের একটা কনফিগারেশন বাকি আছে, এটা হচ্ছে রাউট। রাউটের জন্য এখন আমরা কি করব, যে আমরা এখানে স্ট্যাটিক রাউট ইউজ করতে পারি, তারপর ওএসপিএফ ইউজ করতে পারি, তারপরে বিজিপি ইউজ করতে পারি। তো এখন সেইটা দেখেন, নেট করে ফেলছি। না নেটের অর্ধেক কাজ হয়েছে, বাকি অর্ধেক বাকি আছে। আইপি রাউট, এখন আমরা কোথায় যাব, ডেস্টিনেশন আমি জানি না, দেন আমার পোর্টটা দিয়ে দিতে হবে। পোর্ট দিলেও হবে, কিন্তু আমরা পোর্ট না দিয়ে স্পেসিফিক করে দিই, আইপিটা দিব। হুম 202.53.166.241। নেম নিচ্ছি না, এরপরে যদি আমরা না না ওটা দিতে চাচ্ছিলাম, অনেক রাউট মানে রিয়েল রাউটারে অনেকটা দেখবেন যেভাবে নেম বা কমেন্টস বা ডেসক্রিপশন লিখতে পারবেন, যে কোন রাউটটা কিসের জন্য সেটা দেয়া যায়। এই আইপিটা তো ওই যে আমরা যেটা গেটওয়ে এখানে তো কোনো আর অপশন দেখতেছি না, ডিস্টেন্স শুধু দেওয়া যাচ্ছে। আচ্ছা, এখন যদি আমরা ওএসপিএফ বা বিজিপি যদি কনফিগার করি, আচ্ছা নেটের কাজটা শেষ করি আমরা। হ্যাঁ রাউট শেষ, আইপি নেট পুলের নামটা আমরা যেকোনো একটা দিতে হবে। এটা কি যে আইপিটা নেট হবে সেটা না? না না না, এখানে ফুল দিব না আমরা, আইপি নেট ইনসাইড সোর্স লিস্ট, লিস্টের একটা যে কোনো আমরা নাম দিব 110, দেন ইন্টারফেস গিগাবিট ইথারনেট 0/0, গিগাবিট 0/0 তো না আমাদের 1 ইন্টারফেস, 0/0। এবারে ওভারলোড। ওকে, এখন আমাদেরকে একটা অ্যাক্সেস লিস্ট বানাতে হবে। ওই একটা যেটা কাজ করেন ওই মাইক্রোটিকে আমরা একটা কাজ করি না, যে সোর্স অ্যাড্রেসে /24 ধরে একটা অ্যালাউ করে দেই না, যে এই ব্লকটা আমার এই আইপির এগেনস্টে নেট হবে।
তো আমরা এখানে যেটা করলাম যে আমরা ইন্টারফেসের উপরে করে দিলাম যে এই ইন্টারফেসের সাথে যে আমার 110 একটা লিস্ট আছে, আমার 110 একটা লিস্ট বা ওই অ্যাড্রেস লিস্টের গ্রুপ যেটা ভাবেন আপনি, সেইভাবে আমার 110 একটা গ্রুপ বানাতে হবে। সেই 110টা আমাদের এখানে সিসকোতে আমরা কি এসিএল হিসাবে নিয়ে নেব। অ্যাক্সেস লিস্ট 110। এখন এখানে হচ্ছে একটা কাজ করতে পারেন, আপনি যদি আপনার মাল্টিপল আইপি ব্লক হয়, মাল্টিপল আইপি মনে করেন আপনার 192.168 ব্লক আছে, 172 আছে, 10 আছে, এবং 4-5টা আছে, এখন আপনি একটা একটা করে লিখতে চাচ্ছেন না বা কিছু, তখন কি করবেন, অ্যাক্সেস লিস্ট 110 পারমিট এনি। এই এনি হচ্ছে প্রথম এনি সোর্স, সেকেন্ড এনি হচ্ছে ডেস্টিনেশন। আচ্ছা, পারমিট আইপি। ওকে, আর যদি আমরা এটাকে না করে একটু স্পেসিফাই করে দিতাম, তখন কি হতো, পারমিট আইপি মানে হচ্ছে সে সবগুলো কাজ করবে, টিসিপি, ইউডিপি, এভরিথিং কাজ করবে। এটা হচ্ছে ফায়ারওয়ালের ক্ষেত্রে আপনার এই জিনিসটা খুব কাজে লাগবে, যে আইপি মানে কি, আপনি যদি যে কোনো একটা, যেমন আপনি বাইরের থেকে একজন অ্যাক্সেস করবে, তাকে আপনি টেলনেট, শুধুমাত্র টেলনেট অ্যালাউ করবেন। আবার আপনার কি হচ্ছে, যেমন ইনসাইড থেকে যারা বাইরে যাবে, কারণ আপনি চাচ্ছেন যে না ভিতর থেকে যারা বাইরে যাবে তাদের জন্য সিকিউরিটি তেমন দরকার নেই, তখন কি তাদের জন্য সব অ্যালাউ থাকবে। সব অ্যালাউ যদি থাকে, তখন হচ্ছে সব পোর্ট বা সব সার্ভিস, ওটাকে আইপি দিলে হচ্ছে কি অল পোর্ট অল সার্ভিস। আর স্পেসিফাই তো আমার এখানে যেটা হচ্ছে যে টিসিপি, ইউডিপি, আইসিএমপি এইগুলো করা আছে, বাট আমি এখানে আইপি দিলাম, মানে হচ্ছে আমার অল পোর্ট অল সার্ভিস। দেন এরপরে হচ্ছে আমার এখানে দেখেন যে সোর্স অ্যাড্রেস, আমাদের এখানে সোর্স অ্যাড্রেসটা কি ছিল, 192.168.1.0। এখন এখানে হচ্ছে আমার সাবনেট মাস্কটা কাজ করবে না, এখানে দিতে হবে উইল্ড কার্ড মাস্ক। উইল্ড কার্ড মাস্কটা কি হচ্ছে, সাবনেট মাস্ক প্রথম হচ্ছে যে 4টা 255 চিন্তা করেন, যে 255.255.255। এখন এইখান থেকে বিয়োগ করতে হবে আপনার সাবনেট মাস্কটাকে। তো সাবনেট মাস্ক কত আমাদের এখানে, 255.255.0। তো ওই 4টা 255 থেকে আপনি যদি এটা বিয়োগ করেন, তাহলে কত আসে আমার, 0.0.0255। তাহলে আমার সেটা দিতে হবে 0.0.0.255। আচ্ছা, সোর্সের কাজ শেষ। এবার আমার কী হবে, ডেস্টিনেশন কি আমি জানি না, মানে এ নিয়ে দিতে পারি আমরা ডেস্টিনেশন এনি। ওকে, আর একটা জিনিস হচ্ছে, মাইক্রোটিকে যেরকম সেম ইন্টারফেসে আপনারা মাল্টিপল আইপি বসাতে পারেন, সিসকোতে কিন্তু মাল্টিপল আইপি বসানো যায় না। মাল্টিপল আইপি বসানো কি হবে, যে আপনার এখন একটা আইপি বসানো আছে, যখনই আপনি এটার উপরে আরেকটা মাল্টিপল আইপি মানে আরেকটা সেকেন্ড আইপি বসাতে যাবেন, তখন কিন্তু প্রিভিয়াসটা রিপ্লেস হয়ে সেকেন্ডটা চলে আসবে। এটা কিন্তু সবাই একটা মোস্ট ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে কোনো ক্লায়েন্টের যদি রিমোটলি যদি আইপি চেঞ্জ করতে যান, বা নতুন একটা আইপি হয়তো বা ক্লায়েন্টকে নতুন একটা আইপি ব্লক দিবেন, ওই আইপিটা হয়তো বা বসাতে যাচ্ছেন, তখন কী হবে যে আপনি ওইটা যদি ওই দিতে চান যে সেকেন্ড আইপিটা, তখন কিন্তু প্রিভিয়াসটা রিপ্লেস হবে। হ্যাঁ, তবে সেকেন্ড যে আইপি বসানো যাবে না তা না, সেকেন্ড আইপি বসানো যাবে। সেটা কীভাবে সেটা দেখেন। ইন্টারফেস গিগাবিট ইথারনেট 0/1, এখানে আমরা আরেকটা আইপি বসাবো, 10.10.10.1 255.255.255.0। এখন যে অবস্থা আছে এই অবস্থা যদি আমরা এন্টার করি, তাহলে প্রিভিয়াসটা রিপ্লেস হবে। এখানে লিখতে হবে 0/0 তো হচ্ছে আমাদের 1, আর 0/1 হচ্ছে আমাদের ল্যান। এইখানে একটা কমান্ড আছে সেকেন্ডারি, প্যাকেট ট্রেসারে নিচ্ছে না, হয়তো বা রিয়ালটাতে পাবেন, এটা কনফার্ম।
রিয়েলটা এই যে ক্লোন দিয়ে দিতে হয় নাকি? কলম দিয়ে না, স্পেস দিয়ে সেকেন্ডারি লিখলেই হয়, স্পেস দিলেই সেকেন্ডারি হবে। নতুন IP এরকম standard সেকেন্ডারি 3-4টা বসানো যাবে নাকি? হ্যাঁ দাঁড়ান আপনাদের একটা রিয়েলটাই দেখাই। সাব ইন্টারফেস যে ক্রিয়েট করে ওটা কি এটার মতো নাকি? না, সাব ইন্টারফেস আলাদা। এটা just একই ইন্টারফেসে আপনার সাব ইন্টারফেসে ওই ভিলেনগুলো করা যেগুলো আর কি, যে ওই আপনার ওই ইন্টারফেসটা দিয়ে যেমন 0/1.101.102 এইখানে যে আপনি যে সাব ইন্টারফেসগুলো করতেছেন এইটাই পরবর্তীতে আপনার সুইচে গিয়ে ট্যাগ করবেন প্রত্যেকটা পোর্টে, এক একটা পোর্টে ট্যাগ করে দিয়ে দেন ওখান থেকে পাস করতে হবে। যে আমার এখানে রিয়েল ইন্টারফেসটা হচ্ছে 0/1টাই করি আমরা। সেকেন্ডারি দুইটা IP বসানো যাবে, হ্যাঁ এর বেশি যাবে না। না যাবে, মাল্টিপল যাবে, মাল্টিপল। সবগুলোই সেকেন্ডারি। এই যে সেকেন্ডারি দেখছেন কমনটা দেখা যাচ্ছে না, পুরোটা বোঝা যাচ্ছে না। এই যে সেকেন্ডারি একটা কথা আছে, এটা কি যতক্ষণ প্রাইমারিটা থাকবে ততক্ষণের রিঅ্যাক্টিভেট থাকে? না না মানে সেকেন্ডারিটা দেওয়ার মানে হচ্ছে যে প্রাইমারি অলরেডি এক্সিস্টিং যেটা আছে এ তো থাকবেই, বাকি যে আইপিটা বসাচ্ছেন এ সেকেন্ডারি হিসেবে থাকবে। এটা হচ্ছে আপনার সিসকোতে যদি আপনি সেকেন্ডারি কথাটা না দেন তাহলে কি হবে, এইটা দেওয়ার সাথে সাথে প্রিভিয়াসটা রিপ্লেস হয়ে এটা বসে যাবে, এটাই। এখন বলছি মনে করেন এখন প্রাইমারিও দেওয়া আছে, সেকেন্ডারিও দেওয়া আছে, সেকেন্ডারিটা কখন অ্যাক্টিভ হবে? সেকেন্ডারিটা তো দেওয়ার সাথে সাথে অ্যাক্টিভ হয়ে যাবে, মানে দুটো একসাথে দুটোটাই অ্যাক্টিভ। শুধু জাস্ট সেকেন্ডারি বলে দেয়া মানে হচ্ছে যে প্রিভিয়াস যেটা আছে মানে এ হচ্ছে কি প্রাইমারি এক মানে সবসময় যদি আপনি কোনো কিছু না দেন সেটাকেই সে প্রাইমারি হিসেবে নিয়ে নেয়, অলরেডি যেটা আছে সেটাকে প্রাইমারি। কোনো কিছু আপনি দিচ্ছেন না তার মানে সেকেন্ড যেটা দিচ্ছেন সেটাও প্রাইমারি, তো প্রাইমারিতে দুইটা থাকতে পারে না, যে কোনো একটা, তো প্রিভিয়াসটা রিপ্লেস করে সেকেন্ডটা চলে আসে। সলভ করা লাগে, যেটা আগে প্রাইমারি সেকেন্ডারি ছিল ওটা এখন প্রাইমারি করতে হবে। প্রিভিয়াস যেটা আপনি যেটা এখন সেকেন্ডারি দিলেন, হ্যাঁ। পরবর্তীতে আপনাদের যদি প্রাইমারি আচ্ছা তখন যদি করতে চাই তখন তো আমার একটা কাজ করতেই হবে, যেমন সেকেন্ড টাইম যেটা দিব সেটাকে আমি প্রাইমারি হিসেবে দিব, তো প্রিভিয়াস যেটা দেওয়া আছে ওইটাকে পরে আবার অ্যাগেইন দিতে হবে, তখন সেকেন্ডারি করতে হবে। আর একটা দেখি যে আইপি ডিএনএস সার্ভার, এই যে এইখানে একটা আছে দেখেন, এই যে আইপি নেম সার্ভার, আইপি ডিএনএস দিয়েও নিছে, নেম সার্ভারও থেকেও নিবে, যে মাল্টিপলটা দেয়া আছে। আইপি নেম সার্ভার এখানে আপনি 8.8.8 এরপরে দেখেন এইখানে কিন্তু অ্যানাদার আরও দেওয়া যাবে, ম্যাক্সিমাম 6 মানে 6টা পর্যন্ত দিতে পারবেন আপনি। প্যাকেট ট্রেসারকে আসলে কিছুটা কাস্টমাইজ করে দেয় আর কি। ওকে, তাহলে এখন যে পর্যন্ত আমরা করলাম, যে কোনো একটা ক্লায়েন্ট যদি নতুন একটা সিসকো রাউটার দেয় তাহলে আমরা জাস্ট এভাবে করে কনফিগার করে দিলে তার ইন্টারনেট অ্যাক্টিভ হয়ে যাবে। আমার ডিএসসিপি হলো, আইপি রাউট কনফিগার করা হলো। ফার্স্ট আমরা কী করবো, যে ইন্টারফেসের উপরে আইপিগুলো বসালাম, ইন্টারফেসটা বাই ডিফল্ট শাটডাউন থাকে, এটাকে নো শার্ট করে দিলাম, নো শার্ট করে দিলে এনাবেল হয়ে গেল। এরপরে ওয়ান ইন্টারফেসে কী করবো আমরা, আইপি নেট আউটসাইড, ইন্টারফেস থেকে আমরা বের হব, আর ল্যান ইন্টারফেস থেকে আইপি নেট ইনসাইড, নেটের কাজটা হলো। এরপরে ডিএসসিপিটা কনফিগার করলাম, ডিএসসিপি কনফিগার করার পরে এরপরে হচ্ছে আমার নেটটা কনফিগার করতে হবে, আইপি নেট ইনসাইড সোর্স লিস্ট করে দিলাম। এরপর একটা লিস্ট আমাকে বানাতে হচ্ছে, লিস্ট বানিয়ে মানে অ্যাক্সেস লিস্ট বানিয়ে পারমিট এনইএন, যদি কোনোটা যদি ডিনাই হয় এর মধ্যে থেকে, যে পুরো ব্লকের মধ্যে থেকে যে কোনো একটা ডিনাই করবো আমি, তখন ওইটাকে ডিনাই। তবে ক্লায়েন্টের ক্ষেত্রে এত কমপ্লেক্সিটি খুব কম পাবেন আর কি। ওগুলো করা হয় যখন
মাল্টিপল, যেমন এই ডাটা কানেক্টিভিটি যেগুলো করা আছে আমাদের, এইগুলোর মধ্যে কিছুটা এরকম থাকে আর কি, বেশ কিছু রুলস থাকে। এরপরে কি আপনি রাউট কনফিগার করা। নর্মালি যদি আপনাকে /30 আইপি দেওয়া থাকে তাহলে তো আপনার স্ট্যাটিক মানে ডিফল্ট রাউট দিয়ে দিবেন, ডিফল্ট রাউটটা তো দেখলেন। এরপর যদি আরও কমপ্লেক্স থাকে যে না ওএসপিএফ করতে হবে বা বিজিপি করতে হবে, কারণ এতটুকু পর্যন্ত আপনি কমপ্লিট করতে পারলে বাকি যে ওএসপিএফ বিজিপি এটা নিজেই করতে পারবেন, ওটা খুব সহজ আছে যে আইপি ওএসপিএফ। এরপরে আপনাকে একটা দিতে হবে কি প্রসেস আইডি। ওএসপিএফ এর ক্ষেত্রে প্রসেস আইডি, আর বিজিপির ক্ষেত্রে আপনি যেটা দিবেন ওইটাকে বলে এস। তো আপনার আইপি বিজিপি, এরপরে আপনাকে একটা ওই ওএসপিএফ এর প্রসেস আইডি, আর বিজিপির ক্ষেত্রে আপনাকে একটা এস নাম্বার, মানে আপনি ওইখানে যে নাম্বারটাই দিবেন যে রাউটার ওএসপিএফ 1 এটাই প্রসেস আইডি, আর বিজিপির ক্ষেত্রে আইপি বিজিপি 110 বা 112 ওইটাই আপনার হচ্ছে এস। ভাই আমরা যে আমাদের একটা যদি লোকাল ক্লায়েন্ট, আমাদের যদি কোনো ক্লায়েন্ট আপ করি সেক্ষেত্রে যে বিজিবিটা দেওয়া হয়, এই বিজিবি নাম্বারটা কি আপনারা ক্রিয়েট করেন নাকি এই বিজিপির ক্ষেত্রে কয়েকটা আছে, একটা হচ্ছে আইবিজিপি ইবিজিপি। আমরা যেটা হচ্ছে যে গ্লোবালি যেটা বলতেছেন ওইটা হচ্ছে ইবিজিপি, নাম্বার দিয়ে আমরা রাইট, ওইটা হচ্ছে ইবিজিপির ক্ষেত্রে। আর এস নাম্বারটা কি আসলে বুঝেন? এস জিনিসটা কি? এস এতটুকু বুঝি, এস একটা এই এসিটা একটু চালাই কি বলে, যখন হলো আইপি যে কিনি, ওটা কাগজ থেকে কিনি, ভুলে গেলাম, আইপি যে কিনি তখন একটা এস নাম্বার ধরে আইপি। এটা আপনি একটা একবারে সিম্পলি চিন্তা করতে পারবেন, প্রত্যেকটা অফিসে আলাদা আলাদা ব্রডকাস্ট ডোমেইন থাকে না? ব্রডকাস্ট ডোমেইনটা হচ্ছে যেমন আপনার 192.168.1/24, এই 24 এর মধ্যে যারা থাকবে এটার একটা ইউনিক ব্রডকাস্ট আইডি হয় না? যে আপনার সেম আপনিও বসাচ্ছেন 1.1/24, আমি বসাচ্ছি 1.2, আমিও /24 এর মধ্যে, মানে সেম নেটওয়ার্কের মধ্যে সেম একটা ছাতা চিন্তা করেন। যে আপনি যদি এখান থেকে তাকান আর যদি দেখেন যে এই নাবানার নিচে 20টা ছাতা আছে, এক একটা ছাতার নিচে মনে করেন 5 জন করে দাঁড়াই আছে, তো আপনি এইখান থেকেই মনে করেন পুরো ওয়ার্ল্ডকে দেখতেছেন, ওয়ার্ল্ডের পুরো নেটওয়ার্কগুলোকে। এখানে 20টা ছাতার নিচে মনে করেন এক একটা ছাতার নিচে এক একটা লোক, মানে ওখানে মনে করেন 5টা নেটওয়ার্ক আছে। এক একটা ছাতার নিচে ওই 5 জন করে, মানে 5টা করে নেটওয়ার্ক আছে। ওই যে এক একটা ছাতা আপনি ইন্ডিভিজুয়ালি দেখতেছেন না, এইটাকেই আপনি একটা এএস হিসেবে চিন্তা করতে পারেন। বুঝতে পারছেন যে এই এএস দিয়ে কি হচ্ছে, যে একটা এএস হচ্ছে একটা এএস এর আন্ডারে মনে করেন একাধিক রাউট কানেক্টেড থাকতে পারে। ঠিক আছে, গ্লোবালি আপনার আইপিগুলো যে কোনো একটা তো ছাতার মধ্যে আসতে হবে, যে কোনো একটা মানে সেন্ট্রাল কোনো কিছুর সাথে কানেক্টেড হতে হবে। তো আপনি এএসটাকে ঠিক ওইভাবে একজাক্ট আসলে এএসটা এরকম না, তবে জাস্ট আপনি নিজে বোঝার সুবিধার্থে এভাবে চিন্তা করতে পারেন যে আপনি এখান থেকে তাকালেন 20টা ছাতা দেখলেন, যে সারা ওয়ার্ল্ডের মধ্যে মনে করেন এরকম 1 লাখ ছাতা আছে, আপনি 20টা ছাতা দেখলেন, এক একটার নিচে মনে করেন 10 জন করে আছে, তাই না? 10টা নেটওয়ার্ক, মানে এক একটা ছাতায় 10টাই মনে করেন ছাতা, মানে 10টা নেটওয়ার্ক চিন্তা করেন, বড় নেটওয়ার্ক। এই এক একটা ছাতার মধ্যে আরও 10 জন করে আছে, তার মানে সবাই একটা সম্মিলিত হওয়া আর কি, একটা মানে ওয়ার্ল্ড ওয়াইড রাউটিং করার জন্য। ঠিক আছে, আর আমরা যেটা বিজিপির ক্ষেত্রে যেটা এস যেটা বললেন, এই আমরা যেটা করি এটা হচ্ছে আইবিজিপি, মানে ইন্টারনাল ক্ষেত্রে। তো ইন্টারনালের ক্ষেত্রে কি আমাদের আবার একটা কথা আছে যে আপনার যখন এজ যখন সেম থাকবে, আপনার এজ আর আমার এজ, আপনার এজ যদি হয় 10, আমার এজ যদি হয় 12, তখন হবে এটা ইবিজিপি। আপনার এজ হচ্ছে 10, আপনারা ক্লায়েন্টে যখন এজগুলো কনফিগার করেন না, আপনার দেখবেন যে আপনার একটা এজ আর রিমোটের সাথে আর একটা ডিফারেন্ট এজ থাকে। এই যে আপনার এজ আর ডিফারেন্ট একটা এজ রিমোট লোকেশনে, এই দুইটা যখনই ডিফারেন্ট হবে তখনই এটা হবে ইবিজিপি। ঠিক আছে, কিন্তু এখন এই ইবিজিপিটাকেও আমরা আইবিজিপি হিসাবে কাজ করাই, কারণ এটা হচ্ছে আমার ইন্টারনাল নেটওয়ার্কের জন্য রাউটিংটা আমরা করছি। একে তো আর বাইরে ওয়ার্ল্ড ওয়াইড পাঠাবো না আমি, একে আমার নেটওয়ার্ক পর্যন্ত, আমার কোর পর্যন্ত তাকে নিয়ে আসার জন্য আমি এটা কনফিগার করছি। ঠিক আছে, তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে বিজিপির কস্ট থাকে কত, 220 বা এরকমটা, কিন্তু আমাদের যেগুলো বিজিপি কনফিগার করে এটার কত আপনারা ডিস্টেন্স কত পান, 20-তে পান, কারণ এটা হচ্ছে আমরা কাস্টমাইজ করে ওটাকে 220 থেকে কমিয়ে 20-তে নিয়ে আসছি। ঠিক আছে, এভাবে আর কি জাস্ট আমাদের নেটওয়ার্কের জন্য। আমরা যে এস নাম্বারগুলো এগুলো তো গ্লোবাল, কোনটার সাথে মিললে কোনো প্রবলেম নেই। কোনটা? ওই যে আমরা যে এস গুলো দিচ্ছি, এ তো সে বাইরে তো অ্যানাউন্স হচ্ছে না, তো এ বাইরে আমি একটা আপনাকে বুঝাই, দেন আপনি
এই পর্যন্ত এখানে একটা ব্যারিকেড আছে, মানে আমাদের তো কয়েকটা রাউটার আছে, এগ্রিগেশন রাউটার, তারপরে হচ্ছে কোর রাউটার বা গেটওয়ে রাউটার। তো এই পর্যন্ত আপনার অ্যাক্সেস আছে, আপনি এই পর্যন্ত আসতে পারবেন, এই পর্যন্ত এ পাশে আসতে পারবেন না, এই পর্যন্তই আপনার অ্যাক্সেস। আপনার সাথে আমি বিজিপি করি, ওএসপিএফ করি, যা করি না কেন সব এই পর্যন্ত। এরপরে আপনাকে এ পাশে আসতে আপনি পারবেন না। এ পাশে আসবেন কি, আপনার সাথে আমি তো লোকাল পেয়ারিং করছি, অনেক কিছু পারছি, এই লোকালের আইপিগুলো কি বাইরের থেকে অ্যাক্সেস করা যাবে? আমার নেটওয়ার্ক থেকে করা যাবে। আমি কি করলাম, আপনার এখান থেকে মনে করেন এই যে পাবলিক আইপিগুলো যেগুলো আসতেছে না, এই পাবলিক আইপির ব্লকগুলো আপনার কাছে দিচ্ছি আমি /30, ওনাকে দিচ্ছি /28, ওনাকে 29। এদেরকে কি আর আমি এখান থেকে ওই /29 করে আমি বাইরে পাঠাতে পারবো? আমার বাইরে পাঠাতে হলে /24 ধরে বা /19, /20, মানে অ্যাটলিস্ট /24 এর মাল্টিপল ব্লক অথবা /24 অ্যাটলিস্ট মিনিমাম, এরকম করে আমাকে ওয়ার্ল্ড ওয়াইড বিজিপিতে অ্যানাউন্স করতে হবে /24 অ্যাটলিস্ট মিনিমাম। এখন আপনি যদি /19 দেন তাইলেই তো /24 আরও 2-3টা চলে আসতেছে, 20 দিলে আরও চলে আসতেছে এরকম। তো অ্যাটলিস্ট আপনাকে মিনিমাম রিকোয়ারমেন্ট /24 মাস্ট হইতে হবে। তো আপনাকে তো এখানে আছে /29 এর, আপনার কাছে একটা আছে সেম ব্লকের, আপনার কাছে একটা, ওনার কাছে একটা, সবগুলো আমার এইখানে এসে এগ্রিগেট হলো। এখান থেকে আমি কি করলাম, এখান থেকে আমার এই রাউটারের সাথে কানেক্ট হওয়ার জন্য আমি আমার মতো করে রাউট কনফিগার করলাম। এরপরে আপনার এই 24 এর ব্লকগুলোরে ধরে আমি বাইরে পাঠিয়ে দিলাম। কিন্তু বাইরের থেকে আপনাকে চিনি এই পাবলিক আইপির 24 ব্লককে, সে আমার রাউটার পর্যন্ত আসলো। এখান থেকে যদি আবার কাউকে বাইরের থেকে অ্যাক্সেস করতে চায়, সে জানে যে এর কার সাথে আছে, এগ্রিগেশন রাউটারের সাথে। এগ্রিগেশন রাউটার কি করবে, সে আবার জানে যে সে কার সাথে কত লোকাল পেয়ারিং করে পাঠাচ্ছে, একে ডেস্টিনেশনে পাঠিয়ে দিবে, এরকমটা করে। ঠিক আছে, তাহলে এস নাম্বার কি ফিক্স না আমরা ঠিক করে কি রাখবো? এস নাম্বার তো গ্লোবাল, আমরা যখন ইন্টারনালি হ্যাঁ, করি হ্যাঁ, তখন তো একটা এস ভ্যালু দেওয়া লাগে। হ্যাঁ, ওই ভ্যালুটা আমরা কিভাবে? এইটা হচ্ছে আমাদের না ফিক্স বলতে কি, একদিকে বলতে গেলে ফিক্স আর একদিকে ফিক্স না। কারণ হচ্ছে যে আমার রাউটারেও তো একটা কনফিগারেশন থাকে আমার, কারণ আপনি ক্লায়েন্ট এনজিও থেকে আপনি আপনার মতো করে একটা এস কনফিগার করে দিলেন, কিন্তু দেখা যাচ্ছে সেম এস হয়তো আমার রাউটারের সাথে তো শুধু আপনার ক্লায়েন্ট না, মানে জাস্ট আমার তো আরও 100 ক্লায়েন্টের বিজিপি করা আছে। কারণ ওর এস আর আপনি যেটা করলেন সেটা যদি সেম হয়ে যায় তাহলে তো প্রবলেম। আর রাউটারে আমরা কি করি যে ওই প্রত্যেক ক্লায়েন্টের জন্য আলাদা আলাদা এস না করে আমরা এসগুলোকে একটু কমন রাখার চেষ্টা করি। ওইটাই জিজ্ঞেস করছি। যেমন কাস্টমারের জন্য আমরা একটা এস করাই রাখি যে আমার এন্ডের এসটা হবে 65001, আমার এন্ডের, আমার রাউটারের সাথে কানেক্ট হওয়ার জন্য। সো আপনি ক্লায়েন্ট আপনারা যখনই আমার রাউটারের সাথে বিজিপি করবেন আপনারা রিমোট এস দিবেন সবাই কমনভাবে 65001। ঠিক আছে, এখন আবার আমার এখান থেকে কনফিগার করা আছে যে ক্লায়েন্ট হিসেবে একটা গ্রুপ আমি বানাচ্ছি, এই গ্রুপের মধ্যে যারা আমার ক্লায়েন্ট আছে তারা কানেক্ট হতে হলে তারা একটা কমন এস ইউজ করবে, যেমন 65006। ঠিক আছে, আপনি ক্লায়েন্ট, আপনি আপনার মতো করে একটা এস কনফিগার না করে আপনাকে আমি বলে দিব যে আপনি 65006 এইটা হচ্ছে আপনার এস, ওনার এস 65006। আপনি 65006 আপনার এস, আপনি আমার সাথে কমিউনিকেট করলে আমার হচ্ছে 65001। ঠিক আছে, এভাবে করে আমরা করে দিই। তাহলে এখন কি মানে যে কোনো একটা ক্লায়েন্ট যদি সিসকো রাউটার দেয় অ্যাটলিস্ট এতটুকু তো আমরা কনফিগার করতে পারবো নাকি। আর পাসওয়ার্ড যে সেট করা বা টেলনেট এগুলো আস্তে আস্তে নিজেরাই শিখতে পারবেন, বুঝতে পারছেন? নেটটা বলতে ইনসাইড কেমন চান? আমরা তো মানে আউটসাইডে ট্রাফিকটাই করবো না, আমরা ইনসাইড দিলাম, ইনসাইডের পুলটা বুঝতে পারছি। এখন এইখানে যে আমরা ইনসাইডটা দিচ্ছি, এই ইনসাইডটা আসলে এটার একজ্যাক্ট আসলে মানে যুক্তিটা আমিও আসলে নিজেও ক্লিয়ার না যে আমরা এখানে আইপি নেট ইনসাইডটা কেন ইউজ করলাম আর আউটসাইডটা দিলে কি হবে, এটা আসলে আমার নিজেরও এতটা কনসেপ্ট ক্লিয়ার না। তবে আমরা যখনই জাস্ট আমার ইনসাইড থেকে বাইরে পাঠাতে চাইলে তখন আমরা ইনসাইডটাই ইউজ করি। ইভেন আমরা পোর্ট ফরওয়ার্ড করতে গেলেও তখনও সেম কমান্ডটা আমরা ইউজ করি যে আইপি নেট ইনসাইড। তখন সোর্স, এখানে সোর্স লিস্ট দিচ্ছি আমরা, তখন হবে সোর্স স্ট্যাটিক দিয়ে দেন তারপরে আমরা কোন আইপির সাথে কোন পোর্টের সাথে তখন সেটা কনফিগার করি। কিন্তু এক্স্যাক্টলি আসলে এখানে ইনসাইড আউটসাইডের মধ্যে ডিফারেন্সটা আমি জানি, এটা আপনি হয়তো একটু মানে খোঁজাখুঁজি করলে হয়তো পেয়ে যাবেন। আমরা শুধু এই ইন্টারফেসকে বলে দিচ্ছি এটা ইনসাইড মানে এটা আমার লোকাল। না ওটা না, স্কেপ বলছে অন্যটা। আপনার যে একটা কমান্ড লিখছেন না যে আইপি নেট ইনসাইড সোর্স লিস্ট, তারপর 110, তারপর কোন ইন্টারফেস থেকে সে বের হবে, তারপরে ওভারলোড, ওইখানে কিন্তু হট চিহ্ন দেওয়ার পরে কিন্তু ইনসাইড আউটসাইড আর একটা মনে হয় কি একটা অপশন ছিল,
এরকমটা ছিল। ওই এর মধ্যে ডিফারেন্সটা বা ইনসাইডটা না দিয়ে আউটসাইডটা দিলে কি হইতো বা না দিলে কি হয়, এটা আসলে একজাক্ট এইটার মানে ইয়েটা আমি জানি না ডিফারেন্সটা। ঠিক আছে, এটা না মানে বলতে যে মাইক্রোটিকে যেমন আমরা হুম অ্যাড্রেস সিলেক্ট করে দিই যে আমি হুম। এই রিয়েল আইপি দিয়ে আমার ফুল সোর্স অ্যাড্রেসের নেটওয়ার্কটাকে ট্রান্সলেট করাবো। হুম হুম তো আপনি যে কমান্ডটা দিলেন ইনসাইড দিয়ে আপনি তো সোর্স অ্যাড্রেসগুলো দিয়ে দিলেন, হুম হুম। কিন্তু ও আউটসাইডের যেটা ওইটার ক্ষেত্রে জাস্ট আপনি ওটাও পুল করে দিতে পারেন, ওটার ক্ষেত্রে একটা পুল করতে পারেন যে না আইপিটা আমি ডিরেক্ট ওইভাবে আইপিটা দিয়ে করতে পারিনি এখন পর্যন্ত পোর্ট করে। আপনার যদি ডিরেক্ট ওইভাবে আইপি দিয়ে করতে চান তখন একটা পুল বানিয়ে দিতে হয়, আর পুল যদি না করেন সেক্ষেত্রে আপনার ওই যে 1-to-1 নেট, যে আমার সোর্সের একটা আইপি ডেস্টিনেশন মানে জাস্ট এখানকার একটা পাবলিক আইপি নিয়ে বের হয়ে যাবে, সেটা হচ্ছে 1-to-1 নেটের ক্ষেত্রে। ওইটার ক্ষেত্রে আপনি ওইভাবে ডিফাইন করে দিতে পারবেন যে আমার লোকালের এই আইপি পাবলিক আইপির এটা নিয়ে বের হয়ে যাবে এরকমটা। ঠিক আছে, এবারে তাইলে আমরা একটা পাসওয়ার্ড একটা সেট করি। পাসওয়ার্ড যেহেতু ব্রেক করতে হবে, পাসওয়ার্ড কি কিসে কোনো পোর্টে না 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 এই রাউটারে ঢোকার পাসওয়ার্ড এনাবেল সিক্রেট। এনাবেল সিক্রেট দিলে হয় কি যে আপনারা যে পাসওয়ার্ডটা দিচ্ছেন একবারে এনক্রিপ্টেড হয়ে যাচ্ছে, এনক্রিপশনটা হয়ে যাচ্ছে। আর যদি শুধু এনাবেল পাসওয়ার্ড দেন তাহলে এটা প্লেন টেক্সটে থাকে। আপনার এনাবেল পাসওয়ার্ড দিলে প্লেন টেক্সটে থাকবে, যেমন আপনি সেদিনকে একটা পাসওয়ার্ড দেখলেন না, ওটা কিন্তু আপনি শো রান দেওয়ার পরে পাসওয়ার্ডটা কিন্তু দেখতে পাচ্ছিলেন, কিন্তু ওইটা যদি আমি যদি সার্ভিস পাসওয়ার্ড এনক্রিপশন যদি করে দিতাম তাহলে আপনি ওইটাকে ওই হ্যাশ @ এইরকমই দেখতে পাইতেন, একজ্যাক্ট পাসওয়ার্ডটা কি সেটা দেখতে পাইতেন না। ভাই ওইটা পরে বাসায় এসে একটু প্র্যাকটিস করছিলাম, পরে টিউটোরিয়ালে দেখলাম যে যদি আমি সার্ভিস পাসওয়ার্ড এনক্রিপশন যদি করে দিই তাতেও তো আমার এনক্রিপশন হচ্ছে। এটা আবার কপি করে নিয়ে এসে বিভিন্ন ওয়েবসাইট আছে ডিক্রিপ্ট করার, এটাকে ওটা কিন্তু এইটাকে করা যায় না, কোনটাকে সিক্রেটটাকে করা যায় না। সিক্রেটটাকে ডিক্রিপ্ট আচ্ছা, করা যায় না, কিন্তু আচ্ছা। পাসওয়ার্ড এনক্রিপশন যদি দেয় আচ্ছা। কপি করে নিয়ে এসে ওই কিছু এনক্রিপশন ওরা কিছু অ্যালগরিদম দিয়ে হয়তো একজ্যাক্ট না, এটা আমাদেরও দেখাইছিল। আচ্ছা, আপনি যদি enable পাসওয়ার্ড দেন, আপনি যদি যতই এনক্রিপ্ট করেন সার্ভিস পাসওয়ার্ড, ওই জিনিসটা পুরোটা কপি করে আপনি ডিক্রিপ্ট করে দিতে পারবেন। বাট enable সিক্রেট যেটা, এটা কোনোভাবে ডিক্রিপ্ট করে বুঝতে দিতে পেরেছি। পারবেন না। তো যেহেতু এটাই যদি সুবিধা হয় আমরা এটাই ইউজ করব। আমরা এখানে কি দিব 9 থেকে 0 দিয়ে দিই। আমার ওই পাসওয়ার্ডের জায়গায় আমি এমনি একটা দিলাম যে 012396, এটা দিলে কোনো একটা ডিক্রিপ্ট রেজাল্ট দেয় কিনা, ওরকম আবার দেয় না। তার মানে নিশ্চয়ই এখানে কোনো রুল ইউজ হয়, সেরকম স্ট্রং কোনো রুল ইউজ হয়। আপনি তো নির্দিষ্ট, আচ্ছা, এবারে আমরা এটাকে যেহেতু একটা পাসওয়ার্ড দিচ্ছি, এটাকে আমরা একটু ব্রেক করাটা দেখি। লগইন নেম পাসওয়ার্ডে দিতে হবে, লগইন নেম না না এটা প্রথমে যখনই আমার স্টার্ট হচ্ছে মানে আমরা কি করব, প্রথমে এটাকে পাওয়ারটা বন্ধ করে দিব, পাওয়ারটা বন্ধ করে দিয়ে আবার পাওয়ার অন করব। যখনই আপনি কনসোল দিয়ে ঢুকে রাখতে হবে, কনসোল দিয়ে ঢোকার পরে যখনই আপনার এটা যখন বুট হতে থাকবে ঠিক সেই সময় কন্ট্রোল আর পেজ ব্রেক এটাকে একসাথে প্রেস করতে হবে। প্রেস করলে আমার এই যে রোমন 1 এরকম একটা অপশনে আসবে, এখানে আমার লিখতে হবে config register 0x2142। ওকে, এরপর হচ্ছে রিসেট। এখানে আমার আসছে যে এখানে আমরা দিব নো। রিসেটই হয়েছে, বাট এখানে রিসেট আসলে নানান জায়গায় নানানভাবে ইউজ হয়। তাই না? না, reload না রিসেট বলতে এখানে কি রিলোড রিস্টার্ট, এখানে রিসেট বলতে জাস্ট আপনার ওই যে সার্ভিসটা আছে ওইটাকে রিসেট করে দিচ্ছে আর কি, একজ্যাক্ট আসলে রিস্টার্ট করতেছে না এখানে। এটা হচ্ছে আমাদের যেটা বলছিল, সেটা হচ্ছে আপনি যে রেজিস্ট্রিটা দিলেন ওই রেজিস্ট্রিটা অ্যাকচুয়ালি পাসওয়ার্ড ধরে রাখে। আপনি যখন রিসেট দিলেন ওই রেজিস্ট্রিটাকে এ করে দেবেন। ওকে, এরপরে আমরা এটাকে এনাবেল করব। এনাবেল করার পরে এরপরে
আমাকে করতে হবে আমরা প্রিভিয়াস আমাদের যে কাজগুলো করলাম সেগুলো আমার সেভ হচ্ছে স্টার্টআপ কনফিগারেশনে। এখন আমরা কি করব, আমরা যে এখন স্টার্টআপ কনফিগারেশনটাকে এখানে নিয়ে আসতে হবে। তো এটা নিয়ে আসার আগে আমাকে আরেকটা কাজ করতে হবে। শো স্টার্টআপ কনফিগারেশনটা আমরা দেখে নিলাম, সবটা আছে এখানে আমাদের। এবারে নো সার্ভিস পাসওয়ার্ড এনক্রিপশন, copy startup configuration, running configuration, yes, আমরা জাস্ট এখানে কনফিগারেশনটা দেখলাম। এরপরে যেটা করতে হবে, configuration register 0x2102 এটা দিলেন, এরপরে সেভ করলাম, রিলোড। কনফিগ রেজিস্টার 0x2102 দিয়ে যদি না দিয়ে যদি রিলোড দেই তাহলে আবার যে প্রিভিয়াসটা চলে যাবে, না মানে ওই রোমান মোডে চলে যাবে। ওই দিনকে আমাদের ওইটাই নিতেছিল না, আমি খুবই ভয় পেয়ে গেছিলাম, ওইটাই নিতেছিল না আমাদের। ফ্রেশ মোডে আসলো যদি কনফিগারেশন না পাই তাহলে মুশকিল হয়ে যাবে। ওই সময় আমি খুব ভয় পেয়ে গেছিলাম। না, আপনার ওই আমি যখন এই রিমোট অ্যাক্সেসটা নিয়ে আমি প্রথমেই যখন ওই স্টার্টআপ কনফিগারেশনটা বের করে আমি জাস্ট ওইটা একটা ইয়াতে নোটপ্যাডে রেখে দিয়েছিলাম যে যদি কোনো কারণে যদি প্রবলেম হয় তাহলে আপনাকে আমি ওইটা দিয়ে দিব, আপনি সাথে সাথে কনফিগার করে দিন। কারণ যতক্ষণ ওই ব্রেক করতে লাগছে ততক্ষণে 3বার কনফিগার করে ফেলতে পারতেন। অনেক কিছু ছিল না তেমন ছিল, ইয়ে ছিল, টানেল টানেল ছিল, ওদের হেডফিসের সাথে কিছু। এই পাসওয়ার্ডটা তো ব্রেক হয় নাই। আচ্ছা আমরা আরেকবার দেখি পাসওয়ার্ডটা ব্রেক হয় না এখন। Configuration X2142
পাসওয়ার্ড এই দিয়ে নতুন করে পাসওয়ার্ড দিলে যেন ইনক্রিপশন না হয়। আচ্ছা দেখি আবার করি আমরা। নরমালি পাসওয়ার্ড জানলে আপনি কিভাবে ডিসেবল করবেন? হুম পাসওয়ার্ড যদি আপনি জানেন হুম। ডিসেবল করবেন আপনার পাসওয়ার্ড রাখলেন যেটা প্রথমে যেরকম ডিফল্ট ছিল পাসওয়ার্ড লাগে হুম ওরকম কি করা যাবে? মানে একদম ফুল ফ্রেশ অবস্থায়, মানে কোনো কনফিগারেশন থাকবে না। পাসওয়ার্ড দেওয়ার আগে তো কোনো পাসওয়ার্ড ছিল না হুম, হুম। ওই অবস্থায় ব্যাক করা যায় না পাসওয়ার্ড দেওয়া না সেটাই তো করবো আমরা, মানে ওইটাই আর কি নিচ্ছে না, কোনো একটা জায়গায় প্রবলেম হচ্ছে। 0x2142 আর যে জিরো ইন দেওয়ার কারণে যে ইন্টারনেট আর্গুমেন্ট আসতেছিল না, এটা নিয়ে একটু ঝামেলা লাগে। ওইটা কেস সেন্সিটিভ কি রোমান মোডে তো মানে ট্যাপ দিলে কাজ করে না। সার্ভিস পাসওয়ার্ড
আমরা নতুন করে পাসওয়ার্ড সেট করছিলাম না। না করে মানে শুধু ঢুকে দেখা আপনি পাসওয়ার্ড ব্রেক করতে হবে কমেন্টগুলো আমি আর পাসওয়ার্ড ব্রেক ভাই এটা নো সার্ভিস আছে ডাবল সিক্রেট দিয়ে আরেকটা পাসওয়ার্ড এটার পরে এইবার হওয়ার কথা, দেখা যাক। পাসওয়ার্ড কি দিলাম? ক্যাপিটাল AGNI@321। পাসওয়ার্ড ব্রেক করে নিল পাসওয়ার্ড দিয়ে লেগে যাবে এইটাও হতে পারে অস্বাভাবিক কিছু না ওটাই আমাদের মিস্টেক হয়েছিল। আমরা যে পাসওয়ার্ডটা যে ব্রেক করে নতুন একটা পাসওয়ার্ড দিব, সেই নতুন পাসওয়ার্ডটাই দেওয়া হচ্ছিল না। বুঝছেন? কারণ আমরা শুধুমাত্র কি করছিলাম, পাসওয়ার্ডটাকে প্রিভিয়াস পাসওয়ার্ডটাকে রিমুভ করে দিয়ে নতুন আর কোনো পাসওয়ার্ড না দিয়ে ওই অবস্থায় সেভ করে দিচ্ছিলাম। যে অনেক সময় হয় না যে আমাদের করি না যে ওই রিমোট ডেস্কটপে কাজ করার জন্য, তখন কিন্তু আপনার ইউজার নেম পাসওয়ার্ড আপনার পিসিতে পাসওয়ার্ড সেভ করা নাই, তারপরেও কিন্তু পাসওয়ার্ড চায়। দেখছেন এটা ট্রাই করে কখনো? রিমোট ডেস্কটপে কাজ করাইতে হলে তো আপনাকে একটা ইউজার যেটা আছে ওইটাতে একটা পাসওয়ার্ড দিতে হইবে, দেন তারপরে কাজ করতে পারবে। হ্যাঁ, এই যে আমরা যে নতুন পাসওয়ার্ডটা দিচ্ছিলাম, ক্যাপিটাল AGNI@321, এটা দিয়ে ঢুকছে এখন। ঠিক আছে, তাহলে আমরা এই চ্যাপ্টারটা ক্লোজ করি। এখন আমরা দেখি ওই AS এর কি অবস্থা। এই যে AS এটা আমার চলে আসছে রানিং, মানে আমার পিসি থেকে AS এটাকে আমি পিং করে পাচ্ছি এখন। ক্লিয়ার? এখন AS এটাকে আমি নামাবো। আমার আপনার পিসি থেকে পাওয়ার জন্য কি করতে হবে? আচ্ছা, ওএসটা দিলেন ওকে ফাইন। এইটাই হচ্ছে মেইন পয়েন্ট। প্রথমে আপনার DNS3-তে প্রিফারেন্সেস, কিউমি, VMS, এখানে গিয়ে নিউতে গিয়ে এই যে ASA 8.4 এটাকে সিলেক্ট করলাম। নেক্সট AS এর একটা নাম দেই 2। নেক্সট এখান থেকে আমি প্রথমে বলছিলাম 7 হলে উপরেরটা কাজ করবে, 10 হলে নিচের দুইটার যে কোনো একটা দিলাম আমি। নেক্সট এখন হচ্ছে কি ইনিশিয়াল র্যাম ডিস্ক ইনিটার্ড, এইখানে গিয়ে আমার এইখানে আপনার ব্যাকআপ ফাইলটা যেখানে থাকবে সেখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন। বাট আমার এখানে অ্যাড করা ছিল, আমি এখান থেকেই দেখাচ্ছি। এই যে ASA 842 ইনিটার্ড, এটা সিলেক্ট করলাম। এরপরে হচ্ছে গিয়ে কার্নেল ইমেজ ঠিক এখানেই আছে। দুইটা ফাইল আপনাকে দিছিলাম মনে হয়, এটাই ও যাদের দরকার হয় দিয়ে দিন। এটা দেওয়ার পরে আমার তো পাওয়ার শেষ। ওটাই আমার ওই ব্যাগের মধ্যে চার্জারটা দেন তো। এখানে তাই না, আপনারা খেলে নিয়ে আসতে পারেন। তো ঠিক আছে, আমরা এখানে ইনিটার্ড আর VM লিনাস এই দুটাকে সিলেক্ট করে দিয়ে ফিনিশ। এই পার্টটাকে ওএসটা লোড করে ফেললাম। হ্যাঁ, এরপরে আরেকটু কাজ আছে, এটুকু পর্যন্ত দেখে নেই আমরা।
দেন ক্যান্সেল করে দিলাম। অ্যান্ড এক্সিস্টিংটাকে দেখি, এডিটে যাওয়ার পরে এইচডিটি, এইখানে একটু কাজ আছে আপনাদের। এখানে কাজটা কি, এইচডিটিতে আপনার ওই যে একটা ফ্ল্যাশ ড্রাইভ, যেমন ওই প্রত্যেকটা এএসএ বা রাউটারের মধ্যে ফ্ল্যাশ ড্রাইভ থাকে না, ওরকম একটা ফ্ল্যাশ ড্রাইভ আমার পিসিতেও আমি ক্রিয়েট করে নিতে হবে আলাদাভাবে আমি ওই কিউমির মধ্যে ক্রিয়েট করে নিলে ওইটাই আবার পরবর্তীতে কপি হয়ে ওই যে সি ইউজার, আপনার ইউজার নেমের মধ্যে একটা ফাইল ক্রিয়েট হয়, যেখান থেকে মাত্র সিলেক্ট করলাম, তো ওইখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন। এই যে ফ্ল্যাশ নামে একটা দেখছেন 256 এমবির একটা ফাইল আছে, ক্রিয়েট করে নিচ্ছি। দেন এটা সিলেক্ট করে দেন ওপেন। ওইটা করার জন্য দেখেন, ওইটা করবেন প্রথমে আপনাকে ওই অপশনটায় যেতে হবে, লোকাল ডিসি প্রোগ্রাম ফাইল GNS3 QEMU 2.2, এইটা সিলেক্ট করবেন। কমান্ড প্রম্পটটাকে অ্যাডমিনিস্ট্রেটিভ মোডে রান করতে হবে, সিডি স্পেস দিয়ে এই লোকেশনটা গেলেন আপনি। এরপরে ক্রিয়েট দিয়ে স্পেস দিয়ে ফ্ল্যাশ, LASH ফ্ল্যাশ। এরপরে আপনার স্পেস কতটুকু দিতে চাচ্ছেন, 256 M, এটা দিয়ে এন্টার দিলেই ক্রিয়েট হয়ে যাবে। ফোল্ডার না, একটা ফ্ল্যাশ ফাইল ক্রিয়েট হবে। এই যেমন দেখেন এখানে, হ্যাঁ এই যে এখানে ফ্ল্যাশ করা আছে অলরেডি, ওই ডিরেক্টরিতে গিয়েই করা লাগবে। হ্যাঁ, ডিরেক্টরিতে গিয়ে তো করার দরকার নেই, আপনি তো করবেন আপনার মতো করে, ডিরেক্টরির মধ্যে অটো ক্রিয়েট হয়ে যাবে। হ্যাঁ, রাইট। না, ওইটাই আপনার এখানে যেটা করবেন এইটাই কিন্তু পরবর্তীতে কিন্তু অন্য ডিরেক্টরিতে গিয়েই কিন্তু কপি হয়ে যাচ্ছে। সেই ডিরেক্টরিটা হচ্ছে ওই আপনার যে সি ড্রাইভের মধ্যে আপনার যে ইউজারটা দিয়ে কাজ করতেছেন, ওই ইউজারের মধ্যেই GNS3 নামে একটা ফোল্ডার হয়, ওটার মধ্যে গিয়ে ফাইলটা কপি হয়ে যায়। যেটা হচ্ছে এই যে আমরা যেটা দেখলাম, এই যে প্রোগ্রাম ফাইল, এটা গিয়ে জমা হচ্ছে এইখানে। এই যে আমার ইউজার, তার মধ্যে GNS3 ইমেজ, তারপর কিউমির মধ্যে অটো মানে অপশনটা এরকম, আপনি যখন একটা কিছু অ্যাড করবেন সে বলবে, মানে এইখানে হচ্ছে তার ডিফল্ট ডিরেক্টরি, তখন বলবে যে এই ফাইলটা সে কপি করে এই ডিফল্ট ডিরেক্টরিতে নিয়ে যাবে কিনা। যদি ডিফল্ট ডিরেক্টরিতে না নিয়ে যায় তাহলে আপনার ফাইলটা হয়তো বা আছে ডি ড্রাইভে, সে প্রতিবার রান হওয়ার জন্য ডি ড্রাইভ থেকে ফাইলটাকে কোয়েরি করে নিয়ে এসে তারপরে রান করবে। তার থেকে বরঞ্চ এইখান থেকে না নিয়ে এসে এই ফাইলটাকেই তার একজ্যাক্ট ডিরেক্টরি যেখান থেকে সে লোড করতে পারবে, মানে ইন্ডিপেন্ডেন্টলি, সেখানে ফাইলটা কপি করে নিবে কিনা এরকম একটা অপশন দিবে। যখন আপনি ওই যে ইনিটারডি যেটা করছেন না, ওই সময়টার মতোই জাস্ট আপনি এটা এইখানে নিয়ে আসবে কিনা। আচ্ছা, এই পর্যন্ত গেল। এরপরে হচ্ছে একটা ক্লাউড ক্রিয়েট করতে হবে, মানে ক্লাউডের জন্য যেটা একটা লুপব্যাক ইন্টারফেসটা ক্রিয়েট করতে হবে আপনাকে। মাই কম্পিউটারে ম্যানেজ ডিভাইস ম্যানেজার, নেটওয়ার্ক অ্যাডাপ্টার, এইখানে মাউসের রাইট পয়েন্টে ক্লিক করে অ্যাড লিগেসি হার্ডওয়্যার, নেক্সট। এখান থেকে আপনাকে নেটওয়ার্ক অ্যাডাপ্টার সিলেক্ট করতে হবে, নেক্সট, একটু ওয়েট করতে হবে। এখন এখান থেকে দেখেন মাইক্রোসফট সিলেক্ট করলেন। এক একটাতে কিন্তু এক এক রকম পাবেন আপনারা, আমারটা এক এক রকম, আপনাদের 7 বা 8 ডিফারেন্ট থাকতে পারে। যে মাইক্রোসফটকে পিছনে যাই থাক, শেষে একটা কথা থাকবে লুপব্যাক অ্যাডাপ্টারটা সিলেক্ট করে নেক্সট দিবেন। এটা দিলে পরে আপনার যে ডিটা ক্রিয়েট হবে সেটা হচ্ছে রাইট। হ্যাঁ, লুপব্যাক ওই মাইক্রোডিকে যেটা করি আমরা, যে একটা ব্রিজ ক্রিয়েট করি, শুধু ব্রিজ, কোনো পোর্টের সাথে না, শুধু একটা ব্রিজ, ওটাই লুপব্যাক হিসেবে কাজ করে। সিসকোতে লুপব্যাক নামই ইন্টারফেস আছে। এই যেমন আমার লুপ, এটা ইন্টারফেস মানে ইথারনেট 1 বা ইথারনেট 2 নামে আসে,
বাট আমি এটাকে মডিফাই করে লুপ ব্যাক করে নিছি। এরপরে আমি এই ইন্টারফেসে একটা আইপি বসাই নিছি 10.10.2 আর 255.255.0, এটাতে বসানো 10.10.2 আর আমার এস এর ল্যান ইন্টারফেসে বসানো আছে 10.10.1, যে কারণে আমি আমার লুপব্যাক ইন্টারফেসের মাধ্যমে আমি এটাকে অ্যাক্সেস করতে পারতেছি। এই যে আমার এখান থেকে পিং পাচ্ছি। ক্লাউডের মধ্যে বসানো আছে। হ্যাঁ, ক্লাউডটার কনফিগারেশনটা দেখেন। ক্লাউডটা এই যখন আপনি একটা ক্লাউড নিয়ে আসতেছেন এইটাতে আবার কনফিগার করতে হচ্ছে। কনফিগারে গিয়ে এইখানে আপনি ইন্টারফেসটাকে সিলেক্ট করাই দিতে হচ্ছে লুপ ব্যাক, দেন অ্যাড, ওকে, ঠিক আছে। এখন ক্লাউডের সাথে কিন্তু এসে ডিরেক্ট কানেক্ট হবে না, এখানে আপনাকে আরও একটা সুইচ নিতে হবে, দেন আপনার এসে প্রথমে কানেকশনটা দিতে হবে ক্লাউড থেকে সুইচে, সুইচ থেকে এসেতে। ক্লিয়ার? এই কাজটুকু আপনাকে করতে হবে। এখন আমরা দেখি এইখানে আমাদের চলে আসলো। এরপর ইনস্টল ASDM লান্সার অ্যান্ড রান ASDM, এটাকে আমরা ক্লিক করব। ASDMটা ডাউনলোড হচ্ছে। এখন ইউজার নেম পাসওয়ার্ডটা কি দিয়েছিলাম আমরা কনফিগার করার সময়, এটার ভিতরে ইউজার নেম সিসকো করে দিয়েছিলাম। মানে ওটার ভিতরে কিছু কনফিগার করে জাস্ট এই পর্যন্ত নিয়ে আসা পর্যন্ত। জাভা রানটাইম ইনস্টল অন দিস মেশিন, প্লিজ ইনস্টল জাভা রানটাইম। জাভাটা ইনস্টল করতে বলতেছে, তো জাভা ইনস্টল করতে হবে। এই এসডিএমটা কিন্তু আবার জাভা ছাড়া কাজ করবে না। এটার জন্য এসডিএম এর জন্য দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে জাভা, আর জাভার পরে যেটা লাগবে সেটা হচ্ছে জাভার সিকিউরিটি। কন্ট্রোল প্যানেলে যেতে হবে, এখান থেকে জাভা একটা অপশন পাবো আমরা। জাভা সিকিউরিটি, এটা হাই করা আছে, এটাকে মিডিয়াম করে দিতে হবে। এরপরে এসডিএমটা ইনস্টল করতে হবে।
আচ্ছা আপনারা এই জাভাটা আমি দেখি এটা কাউকে ঝামেলাটা শেষ করবো না, জাভা পর্যন্ত আপনারা একটা কাজ করেন, এই যতটুকু দেখলেন এই পর্যন্ত জিএনএস 3টা ইনস্টল করে এএসএটা অ্যাটলিস্ট রান করতে পারেন কিনা, ঠিক আছে? আগে রান করা, তারপরে হ্যাঁ, কারণ কি এএসএটা এমনি আপনার ওয়েবটা লোড হলো, লোড হওয়ার পরে আমরা কনসোল অন করে কিন্তু কনফিগারেশন বা ইয়ে করতে পারি। ওখান থেকে করতে পারবেন, কিন্তু এসডিএম মোডটা নিয়ে আসতে পারবেন না। কিন্তু এসডিএম নিয়ে আসতে হলে ওই আমার কম্পিউটারের সফটওয়্যারটা রান করতে হবে। রাইট, কারণ এই এখন পর্যন্ত যে অবস্থায় আছে আপনারা এখান থেকে কাজ করতে পারবেন কমান্ড মোডে। এই যে পাসওয়ার্ড প্রসিজারটা হচ্ছে সেম, হুম, পাসওয়ার্ড ব্রেকে পাসওয়ার্ড প্রসিজারটা হচ্ছে সেম। আসাতে পাসওয়ার্ড ব্রেক আমি করিনি এখন পর্যন্ত, ট্রাই করে দেখিনি, দেখতে হবে। ঠিক আছে, এখানে এর ভিতরে এই যে আপনার জাস্ট এটাতে খুব মানে সিম্পল কনফিগার করে রাখছি, জাস্ট আর কি ওই ল্যান ইন্টারফেসে একটা আইপি বসে জাস্ট এটাতে বাইরে থেকে যাতে অ্যাক্সেস করতে পারি, এই এছাড়া আর কোনো কনফিগার করা হয়নি। কারণ এটা আবার যখন এসডিএম এ দিলে তখন ফুল জিনিসটা আরও ক্লিয়ার হবে, তখন আরও ভালো বুঝতে পারবেন। তো আপনারা এইটুকু পর্যন্ত জাস্ট দেখেন আপনাদের পিসিতে রান করতে পারেন কিনা, ঠিক আছে? রান কি হবেই যাবে, ট্রাই করেন, ট্রাই করতে তো সমস্যা নাই, ডেস্কটপে 2GB হলে কাজ করতে পারে। তবে কিন্তু কম্পিউটার সুবিধা যাবে না। না না, ডেস্কটপে না, ডেস্কটপে 2GB তে কাজ করবে। কারণ আমি আমার ডেস্কটপে ট্রাই করছিলাম 1GB র্যাম ছিল, পরে আরেকটা 1GB খুলে আরেকটা 2GB না জানি 4GB লাগাইছিলাম, তারপরে কাজ করছে। কারণ আমার ল্যাপটপে একটু প্রবলেম করতেছিল যে ওই মানে কিছুক্ষণে যেমন জাভাটা যেরকম রান হইতে প্রবলেম না, ওই রকম বেশ কিছু প্রবলেম ছিল। কারণ এটা অনলাইনে ঘাইটে ঘাইটেও প্রবলেম সলভ করতে পারি না, পরে সেদিনকে এই প্রবলেম পাচ্ছিলাম, পরে আস্তে আস্তে নিজে নিজে খুঁজে বের করছিলাম বেশ কয়েকটা প্রবলেম, ওগুলো ওর স্ক্রিনশট রেখে দিছে। আপনারা পিসিতে ওইটুকু পর্যন্ত ট্রাই করেন, অ্যাটলিস্ট এসডিএম পর্যন্ত নিয়ে আসতে পারলে এরপরে আপনারা নিজেরাই সব করতে পারবেন বাকিটা। কারণ ওইটুকু করতে গিয়ে দেখেন কতটুকু প্রবলেমে ফেস করেন। কারণ আমি এটা নিয়ে বেশ অনেকদিন ঘাটছি, তো কোন জায়গায় প্রবলেম হয়েছে বললাম না যে ওই 7-এর জন্য এইটা, 8-এর 10-এর জন্য এইটা, কারণ ওইগুলো আমি বেশ প্রবলেম ফেস করছি। কারণ অনলাইনে এগুলো সলিউশন যেগুলো পাওয়া যায় ওগুলোর সাথে আসলে এগুলো ম্যাচ করে না অনেক কিছু। ঠিক আছে, তাহলে আজকে সবাই টায়ার্ড, জান এই পর্যন্তই প্র্যাকটিস করেন। আর কাউকে সম্ভবত আমি আসবো না, নেক্সট শনিবারে সম্ভবত মাসুম ভাইয়ের সাথে চেঞ্জ হয়েছে, শনিবারে হয়তো আসবো। শনিবারে আপনারা যারা যারা থাকেন শনিবারে একটু দেখেন, তার আগে নিজেরা এই 2-3 দিন নিজেরা প্র্যাকটিস করেন। ইউটিউবে একটা ভিডিও আছে, দাঁড়ান আপনাদেরকে আমি শেয়ার করতে পারি। ইউটিউবের ভিডিওটা হচ্ছে এইটা, জি দাদা। না মানে ওই আজরফ ভাই সেদিনকে বলছে যে ওই ওদেরকে ওই সিসকোর পাসওয়ার্ড ব্রেক, তারপরে সিসকো রাউটার ইনিশিয়াল ভাবে কনফিগার করাটা, আর আসা ফায়ারওয়াল, আসা ফায়ারওয়ালটা জিএনএস 3-তে কেমনে ইনস্টল করবে ওইটুকু দেখাইছি। ওরা নিজেরা ল্যাপটপে বা পিসিতে ওইটা ইনস্টল করতে পারলে তারপরে হয়তো একদিন আসা। অবশ্য লাস্ট ফিনিশিং আপনি দিবেন, ফায়ারওয়াল এক্সপার্ট আপনি। আচ্ছা স্কাইপে দিয়ে দিই, আলাদা আলাদা হবে। তারপরে আবি মুস্তাফিজুর না আপনি? না আমি এবার ওই ব্র্যাকেটের মধ্যে আইওএস গুলো ওই ইয়ার কাছে না, আমি এফটিপিতে আমি তুলি না। এখন বলতে মুস্তাফিজকে আমি দিছিলাম, মুস্তাফিজ আপনি এফটিপিতে তুলে দিয়ে ওনারা সবাই নিয়ে নিবেন এখন থেকে। এই আপনার হুমুর আইডিটা বলেন তো। হ্যাঁ ও আচ্ছা শিট, আপনাদের আছে না? দাঁড়ান আমি তুলে দিচ্ছি।
সিপিএস রাখলেন, রাখলে সিপিএস দেন, তুলে রাখে এরপরে করছিলাম, ট্রাই করছিলাম, এফটিপিতে আপলোড করা হয়নি। যাবে। আপলোড তো মুস্তাফিজ করবে, আপনি টেনশন নেন কেন, আপনি খালি ডাউনলোড করবেন। ভাই এটা দিচ্ছে আমি বলছি না সিপিএস ভাই পাকিস্তানের যে আর ও 4টা গেছে বলে বলে দিচ্ছে কাদের পাকিস্তান? আর মলেই তো আউট হয়েছে এটাই তো বললাম তারপরে আজকে মানিকসন নেই বাড়িতে ভাই 8 ওভারে 28টা ওরা 20 ওভারে কত বল দাম তো পরিবারে আমাদের টিমেরও কথা এই আপনাদের এসডিবির মধ্যে দিয়ে দিলাম। আমি তো প্রথম ওভারে এসে 2টা নিয়ে নিল দেখা গেল সেটাই বলতেছি, যখন প্রথম ওভারে এসে 2-3টা নিয়ে গেল তখন আর একটু করতে পারবে না। হ্যাঁ পারবে না আমি না তোমার সব শিখে গেল না রিভিউতে থাকতে পারবে এই হবে এবার সব সিস্টেম শিখে নিলা তোদের কিন্তু ট্রিপ দিও না কিন্তু কাজ হবে না দুই দুঃখিনা ছাড়া কিন্তু বিলটা কাজে লাগে না বুঝছো তো কি দেওয়া যায় দাদা বলেন তো? খাবার দাবার কাজ দিও কি করবা আমার তো একটা ফোন নিয়ে ধরো ফোন নিয়ে ধরো কিছু তো মা ইমোশনাল কিছু টাকা এটা দেশি না তো, চানাচুরের লাগে আরো জিনিস থাকে না, ওগুলো তো থাকবোই, তার সাথে টাকা কিন্তু ইউটিউব দিয়ে কামাবো না বুঝছো না আজি চিপস চানাচুর আগে ছিল মাছে ভাতে বাঙালি মাছ তো গেছে গা কথা শিখতে কথা চিনি সময় পায় না এখন তো এখন মুরগি মুরগি খাওয়াতে পারবে তাহলে কাটি দিব GNS3 দুটোটাই দিয়েছি, 7 এর জন্য যেটা 10 এর জন্য দুটোই। খুবই সোজা সুস্থ পাসওয়ার্ড রিকভারি করার জন্য একটা অ্যাকাউন্ট করতে হবে খালি রিস্টা সেদিন তো 15-20 ভ্যালুর উপর লিস্ট আছে হয়ে গেছে সেদিন সব ল্যাব এটা তোমার তো ইস্যু করে বুঝিস তুমি এটা কি করতেছো না ব্যাগে আর এক বোতল আছে। ও আচ্ছা আছে না আরে সুপ্রিয়দা, কালকে মাসুম ভাই ডিউটি করবে, আমি শনিবারে করব। মাসুম ভাই ফোন দিছিল, বললো যে কালকে আর কি সে ডিউটি করবে, আমি শনিবারে করব। শনিবারে মনে হয় কোনো রাতটা আবার দিয়ে দেওয়া কালকে তোমার সকালে ছিল না আমার তো আমার এটা চেঞ্জ করা লাগবে, বুঝছেন? কারণ প্রতিদিন সকালে 8টায় বাসা দিয়ে আরে বাবা যখন দিছে তখন আমি কইছি আমি তো জানি না। শিডিউলিং তো আমি করি আমি তো কইছি মাসুম ভাইরে যে একটু বেশি হইল না আর মোজাম্মল ভাই তুমি মোজাম্মল ভাইরে কও আমি সাপোর্ট দিতেছি দুই একদিন ইভিনিং এ নাও আরামটা আমি করো কারণ কি করা যাবে মোজাম্মল ভাই কইছে উজ্জ্বলের একদিন সকালে দিতে আর মন নেই কারণ আমার ওইটা দেওয়ার পরে ওই আমি অসুস্থ হওয়ার কয়দিন আগে মাসুম ভাই বলছিল যে মাসুম ভাই প্রতিদিন সকালে আসলে খেয়ে আসতে পারি না, তো মানে তখনই গ্যাস্ট্রিকের আমার প্রবলেম শুরু হয়েছে। তারপর তো আস্তে আস্তে ও আচ্ছা আচ্ছা ভিডিওটা না ফায়ার ওয়াল এখন পর্যন্ত কিছুই শিখে যায়নি, কারণ ওই GNS3 তে ওনারা লোড না করলে তো শিখে লাভ নেই। কারণ ওই লোড করলে প্রথমে একটা জিনিস বেসিক শিখাই দিও ফায়ার এক হচ্ছে আইপি বসানো ব্যাকগ্রাউন্ডটা দেওয়া ঠিক আছে তারপর নিচে বলে কিন্তু আর একটা বেসিক নেট আউটপুট নেটটা শিখে কিন্তু হচ্ছে মেইন এরপরে যা আছে ধীরে ধীরে শিখবেন বেসিক নেটটা আর ওই যে ব্রিজ মোড, ওই ট্রান্সপারেন্ট মোডে আর কি, ট্রান্সপারেন্ট মোডটাই সব আমাদের তো দরকার হয়। দরকার আগে ডাব্লিউ বেশি ব্যবহার করে